পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। মূলত আজকে আমি আপনাদেরকে ক্যালকুলেটেড কলাম বা ইমপ্লিসিট মেজর এবং এক্সপ্লিসিট মেজর এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং এদের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাবো। তো চলেন তাহলে শুরু করা যাক। শুরু করার আগেই আপনাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার পাওয়ার বিআই বাংলা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাতে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নেন, কারণ আমরা এখানে ডাটা অ্যানালিটিক্স রিলেটেড কিছু অ্যাডভান্স এবং বলা যায় যে কমপ্লেক্স বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তো চলেন আজকে বিষয়টা দেখে নিই। আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ডাটা সেটটা নিয়ে, যেখানে কিছু স্টুডেন্টের নাম, কিছু সাবজেক্ট ছিল। তো যারা গত ক্লাসটা দেখেননি অবশ্যই আমাদের সেই ফার্স্ট টিউটোরিয়ালটা আপনারা অবশ্যই একটু দেখে আসবেন, কারণ এই বিষয়গুলি নিয়ে ওখানে আমরা আলোচনা করেছি। স্টুডেন্টের নেম, সাবজেক্ট, ফার্স্ট টার্ম এবং ফাইনাল টার্ম, এটা ছিল আমাদের মূল ডাটা ফ্রেম। এখান থেকে আমরা তিনটা ক্যালকুলেটেড কলাম তৈরি করেছি। তো আমাদের আজকে বিষয়টা হচ্ছে ক্যালকুলেটেড কলামটা কি। ক্যালকুলেটেড কলামটা হচ্ছে যখন আপনি কোন টেবিলের মধ্যে, আমরা কিন্তু এই মুহূর্তে টেবিলের মধ্যে আছি, এটা টেবিল, হ্যাঁ দেখেন এটা ডাটা, ডাটা বা টেবিলের মধ্যে আছে, আর এটা হচ্ছে রিপোর্ট, এটা হচ্ছে রিপোর্ট ভিউ, এটা হচ্ছে টেবিল ভিউ। তো আমরা যখন কোনো টেবিল ভিউ বা ডাটা ভিউর মধ্যে থাকবো এবং সেইখানে রো বাই রো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে তার পাশের কলামে আউটপুটটা দেব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যালকুলেটেড কলাম অথবা ইমপ্লিসিট মেজর। কি বলবো? হয় ইমপ্লিসিট মেজর বলবো অথবা ক্যালকুলেটেড কলাম বলবো। তো দেখেন আমরা এখানে ক্যালকুলেটেড কলাম কি তৈরি করেছিলাম, ফার্স্ট টার্মের সাথে ফাইনাল টার্মের ডাটাটা যোগ করে আমরা এখানে দেখিয়েছিলাম এবং তার একটা নাম দিয়েছিলাম টোটাল অফ 10 মার্কস। এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আরেকটা কলাম তৈরি করেছিলাম যার নাম টোটাল মার্কস, যেখানে আমরা শুধু বলেছিলাম যে আপনি এখানে প্রত্যেকটা রোতে আপনি 100টা বসিয়ে দেওয়ার জন্য আমরা বলেছিলাম। তো সেটাই সে করেছে। তারপরে যে ক্যালকুলেটেড কলামটা আমরা তৈরি করেছি সেখানে হচ্ছে কি করেছি, আমরা এই যে টোটাল মার্কসটা পেয়েছি এই টোটাল মার্কসের সাথে টোটাল অফ 10 মার্কসের সাথে টোটাল মার্কসটা ডিভাইডেড করেছি। দেখেন এখানে এই যে আমরা টোটাল অফ 10 মার্কসের সাথে টোটাল মার্কসটাকে ডিভাইডেড করে দিয়ে তার একটা নাম দিয়ে দিয়েছি যে পার্সেন্টেজ অফ 10 মার্কস। তো এটা করেছি। তো এটুকু পর্যন্ত আমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। এরপরে আমরা মেজর তৈরি করেছিলাম। তো মেজর তৈরি করতে হলে আপনাকে এই টেবিল ভিউ থেকে বা ডাটা ভিউ থেকে বেরিয়ে গিয়ে রিপোর্ট ভিউতে যেতে হবে। এখানে গেলে আপনি মেজরটা তৈরি করতে পারবেন। তো মেজরটা আমরা এর আগের ক্লাসেও দেখিয়েছিলাম, এবারেও আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেজরটা কি। তার আগে আমি যে টেবিলটা তৈরি করেছি সেই টেবিলটা আপনি এখানে একটু নিয়ে নিচ্ছি। স্টুডেন্ট নেম, সাবজেক্ট, ফার্স্ট টার্ম, ফাইনাল টার্ম। এরপর যেটা করেছি সেটা হচ্ছে টোটাল অফ 10 মার্কস, কত টোটাল মার্কস পেয়েছে একটু বড় করে দেই, এবং টোটাল মার্কস কতটা ছিল প্রত্যেকটা সাবজেক্টে 100 করে ছিল এবং সেটাকে পার্সেন্টেজ দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমরা ক্যালকুলেটেড কলামের মাধ্যমে করে এনেছি। তো এটাকে একটু বড় করে দেই এবং দেখার সুবিধার জন্য আমরা একটু এখানে চলে যাব, এখানে গিয়ে গ্রিডে গিয়ে আমি এখানে একটু টেক্সট সাইজটা বড় করে দেব, একটু ছোট করে দেবো কারণ আমাকে আরো কয়েকটা, হ্যাঁ 14 পর্যন্ত থাক, ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কিছু মেজর তৈরি করব। তার মানে আমরা এতক্ষণ কি তৈরি করে নিয়ে এসেছি, আমরা এই যে তিনটা কলাম তৈরি করে নিয়েছি, এই তিনটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট মেজর অথবা ক্যালকুলেটেড কলাম। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপ্লিসিট মেজর অথবা শুধু মেজর। তার মানে সেটা কোথায় পাবো আমরা, সেটা আমরা এখানে গেলে আমরা যদি হোম ট্যাবের মধ্যে যাই, হোম ট্যাবের মধ্যে গেলে এখানে নিউ মেজর, এই নিউ মেজরটা হচ্ছে আপনার এক্সপ্লিসিট মেজর বলতে পারেন এটাকে, অথবা শুধু মেজর বলতে পারেন। আবার এই যে ইমপ্লিসিট যে মেজর যেটাকে বললাম সেটাকে আপনি ক্যালকুলেটেড কলাম বলতে পারেন। তো আমাদের বোঝার সুবিধার্থে এতটা খটর মটরে না গিয়ে আমরা সরাসরি এটাকে বলবো ক্যালকুলেটেড কলাম আর এটাকে বলবো শুধু মেজর, তাহলেই হবে। ওকে ফাইন। তো আমরা এখানে নিউ মেজর তৈরি করি একটা। নিউ মেজর তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে প্রথম টোটাল অফ 10 মার্কস নাম করে একটা মেজর তৈরি করব। তো বোঝার সুবিধার্থে আমি শুধু প্রথমে এম দিয়ে দিই, তারপরে লিখে দিই টোটাল অফ 10 মার্কস। তো টোটাল অফ 10 মার্কস করার পরে এই যে মেজরটা আমরা তৈরি করছি, এই মেজরের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব আমরা যদি কোনো হিন্টস পাই তাহলে আমরা সেই কাজ করব। যেমন আমি চাচ্ছি সাপোজ ফার্স্ট টার্মের সাথে ফাইনাল টার্মের যে মার্কসটা আছে এটা যোগ করতে। তো আমি এখানে লিখে দেব ফার্স্ট টার্ম
তো ফার্স্ট টার্ম লিখতে গেলাম, সেটা আসলো না, সো আমি TRM লিখি। টার্ম টার্ম লেখার পরে দেখেন এইখানে আমি যতই লিখছি না কেন আমার এই যে ডাটা টেবিলটা বা টার্ম ফার্স্ট টার্ম কথাগুলি যেমন আমরা টেবিলের মধ্যে লিখতে পেরেছিলাম বা ডাটার মধ্যে লিখতে পেরেছিলাম, এটা কিন্তু সেরকম ভাবে লেখা যাচ্ছে না। তার মানে এই যে মেজর তৈরি করার যে জায়গাটা, সেইখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে হিন্টস না পান বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে না আসে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যেভাবে তৈরি করতে চাচ্ছেন এটা সেইভাবে তৈরি হবে না। সো এখানে তৈরি করতে গেলে কিছুটা ভিন্নতা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা সরাসরি কোনো কলামের নাম দিতে পারবো না। আমরা প্রথমে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে কোনো একটা এগ্রিগেশনের নাম দিতে পারবো। যেমন আমি এখানে চাচ্ছি সাম ফাংশনটা ব্যবহার করতে। সো সামটা দিলাম, দেওয়ার পরে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট টার্ম, সরি ফাইনাল টার্ম। আচ্ছা ঠিক আছে, ফাইনাল টার্ম এসেছে, প্রথমে আসুক। আরে ডাবল ক্লিক পড়ে গেছে। এনিওয়ে, তো এটা প্লাস আবার সাম করব। কিসের সাম করব? এবার আমি ফার্স্ট টার্মের এইটার সাম করব, দেন হচ্ছে এন্টার। এই তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেম কাজটা করলাম যেমনটা আমরা টেবিলে বসে বা ডাটাতে বসে করেছিলাম। তো এটা আমি এখানে ইনপুট দিয়ে দিলাম, ইনপুট দিয়ে দিলে এটা সবার শেষে দেখেন চলে আসলো, এটাতেও যায় এটাতেও তাই আছে। তো এখন আমরা আরেকটা মেথড তৈরি করব যেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ তৈরি করা। তো পার্সেন্টেজ তৈরি করার জন্য আবার চলে যাব আরেকটা মেথডে। তো এখানে একটু বলে দেব, এটাও এম দিয়ে পার্সেন্টেজ অফ অবটেন মার্কস। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে প্রথম এই যে টোটাল মার্কসটা আছে এই মার্কসটাকে টোটাল যোগ করতে হবে। দেন হচ্ছে আমরা এটাকে ভাগ করব কোনটা দিয়ে? আমরা ভাগ করব হচ্ছে এটা দিয়ে। তার মানে এই যে মেথডটা তৈরি করেছি সেই মেথডটার নাম হচ্ছে এম টোটাল অবটেন মার্কস। সো এম টোটাল অবটেন মার্কস লেখার সাথে সাথে সেটা চলে আসলো। এটাকে দিয়ে আমি ভাগ করব কোনটা দিয়ে? আমি ভাগ করব হচ্ছে এটাকে সামেশন করে ভাগ করব। তার মানে এটাকে একটা সাম বসাবো, সাম বসানোর পরে আমি বলে দেব যে আমি এখানে চাচ্ছি টোটাল মার্কস, টোটাল মার্কস এটা। এই টোটাল মার্কসটাকে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, দেন হচ্ছে এন্টার। এন্টার দিলে ও যে কাজটা করবে, তার মানে এখানে ও ঠিক যেমনটা পার্সেন্টেজ এসেছিল আমাদেরও এখানে ঠিক তেমনই পার্সেন্টেজ চলে আসলো। বাট এটা দশমিকে আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে সরাসরি চলে যাব হচ্ছে এখানে, এখানে গিয়ে এটাকে পার্সেন্টেজ দেখিয়ে দেব। তার মানে দেখেন এটা কিন্তু এখন আমাদের পার্সেন্টেজে চলে আসলো। এবার আমরা একটু এখানে বাইরে চলে আসি, কারণ এটা হেডিং থাকার কারণে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তো এটাতে পার্সেন্টেজের পরে দুটো শূন্য আছে, আমরা কাজ করি এই মেজরটাকে একটু একটাতে নিয়ে আসি, তাহলে দেখতে প্রায় কাছাকাছি মনে হবে, দেখতে সুন্দর লাগবে। ওকে ফাইন। তো দেখেন তার মানে আমি আসলে এখন যে কাজটা করলাম সেটা বোঝাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড কলাম, এটাও ক্যালকুলেটেড কলাম, এটাও ক্যালকুলেটেড কলাম। এটা হচ্ছে আমাদের মেজর, এটা হচ্ছে আমাদের মেজর। মেজরগুলি সবসময় তৈরি করতে হয় আপনার কোথায়? রিপোর্ট লেভেলে। আর ক্যালকুলেটেড কলাম তৈরি করতে হয় কোথায়? টেবিল লেভেলে বা ডাটা লেভেলে, যেটাই বলি না কেন। খুব ভালো। তো এখন আপনি যদি একটু খেয়াল করেন সেটা হচ্ছে আমার এখানে অলোক নাম করে একজন স্টুডেন্ট আছে যে বাংলাতে পেয়েছে 45, তার পার্সেন্টেজ এসেছে 45%। ঠিক তেমনি ভাবে আমি মেজর তৈরি করেছি যেটা, সেটাতেও 45 এবং 45% এসেছে। তো রেজাল্টটা এরকমই এসেছে, কিন্তু যদি আমি একটু টোটালের দিকে তাকাই বা গ্রসের দিকে তাকাই, অবটেইন মার্কস যেটা 592%, এটা আসলে ঠিক আসে। তো আমি এই ডাইমেনশনটাকে আরেকটু সুস্পষ্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে এখান থেকে টোটালি আমি যেটা বাদ দিয়ে দিতে পারি সেটা হচ্ছে সাবজেক্টটা বাদ দিয়ে দিতে পারি। তো এখানে আমার যেটা এসেছে সেটা হচ্ছে সাবজেক্টটাকে আমি টোটাল বাদ দিয়ে দিলাম। সাবজেক্টটা বাদ দেওয়ার ফলে আমাদের টেবিলটা একটু ছোট হয়ে গেল। অর্থাৎ সাবজেক্টটা ছাড়া আর সমস্ত কিছুই আছে। তার মানে আমাদের কি কি ছিল? এইটা ছিল হচ্ছে আমাদের একটা ক্যালকুলেটেড কলাম, এটা একটা ক্যালকুলেটেড কলাম, এটা একটা ক্যালকুলেটেড কলাম, আর এই দুইটা হচ্ছে মেজর যেখানে আমার এমএম লেখা আছে। এবার যদি আমি রেজাল্টগুলির দিকে তাকাই তাহলে দেখেন কি হচ্ছে। অলোক নাম করে যে স্টুডেন্টটা আছে সে ৩টা সাবজেক্টে ৫৪ পেয়েছে। তার আগে একটু বলে রাখি, যখনই আপনি এখানে কোনো মেজর ইউজ করবেন সেটা হতে পারে এক্সপ্লিসিট, হতে পারে ইমপ্লিসিট, তার মানে হতে পারে ক্যালকুলেটেড কলাম, হতে পারে আপনার এখান থেকে যে মেজর তৈরি করেছি সেটা, যেটাই তৈরি করেন না কেন ও সব সময় এখানে সামেশন দেখাবে। তার মানে আমরা এখানে যে ৩টা ক্যালকুলেটেড কলাম তৈরি করেছিলাম, যদি ধরি টোটাল অবটেইন মার্কস এটার কথা, তো এই টোটাল অবটেইন মার্কসটা কি করেছে? এই ৫৪
আর 93টাকে যোগ করেছে, যোগ করে এখানে 147 করেছে। আর যেটা করেছে সেটা হচ্ছে কি, যেহেতু এটা রিপোর্ট লেভেলের কাজ, সো রিপোর্ট লেভেলের কাজে সবসময় আপনার যে ভ্যালুটা থাকে অটোমেটিক্যালি সামেশন হয়ে যায়। তার মানে এখানে দেখেন 3টা ভ্যালু একত্রে নিজেই কিন্তু যোগ হয়েছে। 93 যোগ হয়েছে। ঠিক তেমনি এই অবটেইন মার্কস এর এটা 147 টা যোগ হয়েছে। তার মানে এই যে মেজর গুলি আমরা বলবো, এই বা ক্যালকুলেটেড কলাম, সরি মেজর না, ক্যালকুলেটেড এই যে কলাম গুলি করেছি, এই ক্যালকুলেটেড কলামে আপনি চাইলে, আমি যদি একটু ডান পাশে চলে আসি, তার মানে ক্যালকুলেটেড কলাম হচ্ছে আমার, সাপোজ যদি টোটাল অবটেইন মার্কসটা ধরি, টোটাল অবটেইন মার্কসটা যদি ধরি, এই যে আমি এটা যেটা ধরলাম এইখানে, আমি আচ্ছা এখান থেকে না গিয়ে টোটাল অবটেইন মার্কস এখানে যদি আমি আসি, আসার পরে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ও আমাকে কিছু এগ্রিগেশনের সূত্র দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যদি চান আপনার ডিফল্ট হিসেবে যদি নাম্বার ভ্যালু থেকে থাকে তাহলে সে সবসময় সামেশন করবে। আপনি যদি চান এখানে ডু নট সামেশন বা সামারাইজ, তখন সে সামারেশনের কাজটা করবে না। আপনি যদি এখানে বলেন যে অ্যাভারেজ এগ্রিগেশন করতে অ্যাভারেজ করে দেবে, মিনিমাম করতে ম্যাক্সিমাম করতে, কাউন্ট, ডিস্টিংক্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স ইত্যাদি বেশ কয়েকটা সে সূত্র ইউজ করতে পারে এখান থেকে। তার মানে ইমপ্লিসিট মেজরের ক্ষেত্রে বা ক্যালকুলেটেড কলামের ক্ষেত্রে আপনার এই যে ক্যালকুলেশনগুলো আপনি চাইলে এগুলি করে দিতে পারেন। এইটা হচ্ছে ইমপ্লিসিট মেজরের একটা সুবিধা বলতে পারেন, অথবা সীমাবদ্ধতা বলতে পারেন, যেটাই আপনি বলুন। তার মানে আমরা যতগুলি ক্যালকুলেটেড কলাম করেছি সেগুলি কেন সাম হয়ে আছে, কারণ হচ্ছে ডিফল্ট হিসাবে আমি যদি এখন টোটাল মার্কসের দিকে তাকাই, এটাও দেখেন সে সাম করে নিয়েছে। আপনি চাইলে এখানে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ইত্যাদি ইত্যাদি করে নিতে পারেন। তো আমরা সেগুলোতে যাচ্ছি না, কারণ হচ্ছে যে আমাদের ক্যালকুলেশনটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো তার মানে ইমপ্লিসিট মেজর বা ক্যালকুলেটেড কলামগুলিতে আপনার যে ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশন গুলিকে চাইলে আপনি তার এগ্রিগেশনটা চেঞ্জ করতে পারেন। এইবার চলে যাব আমি আমাদের মেজর সেকশনে, যেখানে আমরা এই এক্সপ্লিসিট মেজর তৈরি করেছিলাম সেই দুইটাতে। যদি আমি এইটাতে যাই, এম টোটাল অবটেইন মার্কস, এম টোটাল অবটেইন মার্কস, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু সেই ধরনের কোনো অপশন আপনাকে দেয়নি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এইখানে যে কাজটা করবেন সেই সমস্ত কাজ আপনি ম্যানুয়াল করতে পারেন, নিজে করতে পারেন। এই সমস্ত এগ্রিগেশনের কাজ প্লাস এটার সাথে আপনি কমপ্লেক্স ক্যালকুলেশন ইউজ করতে পারেন। সো যে কোনো কিছু আসলে এই নিউ মেজরের মাধ্যমে তৈরি করা যায়। ওকে ফাইন, আমরা আবার একটু আলোচনায় ফিরে আসি, তারপর যাচ্ছি তুলনামূলক আলোচনা করতে যে আসলে কোনটা ব্যবহার করব কোনটা করব না। তো চলেন এখন আমরা এই যে রেজাল্টটাতে এসেছি, একটা রেজাল্টের দিকে আমরা যদি খেয়াল করি, অলোকের যে রেজাল্টটা, অলোকের রেজাল্টটাতে সে বলেছে অলোক পেয়েছে 147 300 মার্কসের মধ্যে, এবং সে আমাকে যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে অলোকের মার্কসের পার্সেন্টেজ হচ্ছে 147%। তার মানে বিষয়টা খেয়াল করেন, আমি যখন ইমপ্লিসিট মেজর বা ক্যালকুলেটেড কলামের মাধ্যমে আমি যখন পার্সেন্টেজটা বের করলাম, গ্রস যেটা সেটা তো আগেই ভুল করেছিল বা আগেই ভুল হয়েছিল সেটা তো দেখেছি, পাশাপাশি এখন যখন ভিতর থেকে এর একটা বলা যায় যে অ্যাট্রিবিউটটাকে আমি বের করে নিলাম, তখন কিন্তু সে রেজাল্টটা ভুল আসলো। বাট যখন সেম কাজটা আমি এক্সপ্লিসিট মেজরের মাধ্যমে করলাম বা এই মেজরগুলির মাধ্যমে তৈরি করলাম, তখন কিন্তু রেজাল্টটা সে ঠিক দিল। দেখেন অলোকের এখানের মার্কস, অবটেইন মার্কস পার্সেন্টেজ কিন্তু ঠিক আছে, মার্কস কিন্তু ঠিক আছে। বাট এইখানে যেটা করলো সেটা হচ্ছে সে এই যে টোটাল ভ্যালুটা ছিল সেই টোটাল ভ্যালুর সাথে আপনার পার্সেন্টেজটা যোগ করে সেখানে দেখিয়েছে। যেমন বিষয়টাকে যদি আমি আরেকবার একটু দেখাই, তার মানে আমরা বাদ দিয়েছি হচ্ছে স্টুডেন্ট, সাবজেক্টটাকে আমি আবার একটু ফার্স্ট টার্ম এখানে নিয়ে নিচ্ছি। তার মানে 147% কিভাবে হলো সেটা একটু দেখাচ্ছি। দেখেন 147% হলো 45 যোগ 55 যোগ 47, এই তিনটা যোগ করে হয় হচ্ছে 147। তার মানে সে যেটা করছে, যেহেতু ইমপ্লিসিট মেজরের বৈশিষ্ট্যই হচ্ছে যে ডাটাগুলি থাকবে সেই ডাটাগুলির মধ্যে নিজে এগ্রিগেশন করা বা সামেশন করা বা অ্যাভারেজ করা, যাই হোক, তো সেটাই সে এখানে করছে। তার মানে আমরা যদি এই ইমপ্লিসিট মেজরটা ব্যবহার করি তাহলে আমাদের কাজে কিছু সীমাবদ্ধতা চলে আসবে। সো আমরা অবশ্যই এই জন্য চেষ্টা করব যে আমাদের কাজগুলিতে বা আমাদের যে ক্যালকুলেশনগুলি দরকার হবে বা আমরা যে মেজরগুলি তৈরি করব সেটা এক্সপ্লিসিট মেজরের মাধ্যমে তৈরি করব। তো এবার চলেন একটু যাই যে আসলে এক্সপ্লিসিট মেজরে আমি তো এখানে একটা পার্থক্য দেখিয়ে দিলাম, আর কি পার্থক্যর কারণে আমরা আসলে বলতে পারি যে এক্সপ্লিসিট মেজরটাই আসলে বেটার। তো এটার জন্য আমি কিছু তুলনামূলক পার্থক্য এখানে দিয়ে রেখেছি। দেখেন এই পাশটাতে আমি দিয়েছি যে ক্যালকুলেটেড কলাম অথবা ইমপ্লিসিট মেজর,
ইমপ্লিসিট মেজার বা অন্তর্নিহিত পরিমাপ। অন্তর্নিহিত পরিমাপ বলতে আমি বোঝাতে যাচ্ছি যে এইখানে যে আপনার পরিমাপগুলি ছিল, অর্থাৎ এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে এই যে পরিমাপগুলি ছিল, এগুলি হচ্ছে অন্তর্নিহিত পরিমাপ, যেটা ফিক্সড করে দেওয়া আছে। এটা সুস্পষ্ট পরিমাপ, তার মানে আপনি যখন কোনো মেজর তৈরি করছেন তখন আপনি এক্স্যাক্টলি চাচ্ছেন যে আমি এটাই চাই, সো এক্স্যাক্টলি সে সেই জিনিসটাই বের করে দিচ্ছে আপনাকে এই এক্সপ্লিসিট মেজরের মাধ্যমে বা মেজর ক্যালকুলেশনের মাধ্যমে। ওকে ফাইন, চলেন তো আমরা একটু পার্থক্যটা দেখে নিই। তো ক্যালকুলেটেড কলাম এবং মেজরের মধ্যে মূল পার্থক্যটা কি, এটাকে যদি আমি আরেকটু লিখে দিই যে শুধু মেজর, MEASURE মেজর, এটা শুধু মেজর বা এক্সপ্লিসিট মেজর, আর এটাকে আমরা ক্যালকুলেটেড কলাম নামে রাখতে পারি। খুব ভালো। তো এখন আমি একটু দেখাতে চাচ্ছি যে প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে রো বাই রো ক্যালকুলেশন করে। উদাহরণটা কেমন হবে? উদাহরণটা হচ্ছে এরকম যে আমরা যখন এই প্রথম উদাহরণে ছিলাম, এখানে আমি যখন সাবজেক্টটা দিয়েছিলাম তখন সে যে ক্যালকুলেশনটা করেছিল সেটা হচ্ছে রো বাই রো ক্যালকুলেশন করেছে। তার মানে রো বাই রো ক্যালকুলেশনটা কোথা থেকে আসে? টেবিল থেকে আসে। তার মানে সে প্রত্যেকটা রো বাই রো ক্যালকুলেশন করেছে, রো বাই রো ক্যালকুলেশন করে সে তার মেমোরিতে বলি সে তার টেবিলের মধ্যে রেখে দিয়েছে, এবং সে আমি যখন তার কাছে জানতে চাচ্ছি তখন সে কি করতেছে, এখান থেকে যোগ করে সে আমাকে এইখানে আউটপুটটা দিচ্ছে। তার মানে এই আপনার ক্যালকুলেটেড কলাম যে কাজটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা রো বাই রো ক্যালকুলেশন করে। সো আমি যদি এখন এখানে সাবজেক্টটা বাদ দিয়ে দিই তাহলে সে আবার সেই টেবিল থেকে ডাটাটা নিয়ে এসে এখানে রো বাই রো ক্যালকুলেশন করে দেখা দিচ্ছে। দেখেন এটা রো বাই রো ক্যালকুলেশন করেছে, এটাও রো বাই রো ক্যালকুলেশন করেছে, এটাও রো বাই রো ক্যালকুলেশন করেছে। বাট যদি আমরা এক্সপ্লিসিট মেজরের ক্ষেত্রে যাই সেক্ষেত্রে কিন্তু সে সেল ভ্যালু ক্যালকুলেশন করে। তার মানে এক্সপ্লিসিট মেজরটা কি করছে, এরা কি করছে, এইখানে যে ভ্যালুটা আছে, কার ভ্যালু আছে, অলোকের ভ্যালু আছে। অলোকের টোটাল ভ্যালু কত? অলোকের টোটাল ভ্যালু হচ্ছে 147। সে কিভাবে বের করেছে? সে সরি সে এখানে গিয়েছে, এখানে সে যেটা যেটা পেয়েছে 54 এবং 43 যোগ করে 147 পেয়েছে, এই 147টা এখানে দিয়েছে, এবং মার্কস অফ পার্সেন্টেজ কি করেছে, এখানে অলোককে পেয়েছে, তাই অলোকেরটা ঠিক যে পরিমাণে আছে সেটাই সে এখানে নিয়ে নিচ্ছে। তার মানে সে কি করছে, 147 এর সাথে 300 ডিভাইডেড করে 49% মার্কসটা সে দেখিয়ে দিচ্ছে। তার মানে মেজর ক্যালকুলেশনটা করে হচ্ছে সেল ভ্যালুর উপর বেস করে, আর ক্যালকুলেটেড কলামের ক্যালকুলেশন হয় হচ্ছে টেবিলের রো বেস ক্যালকুলেশন করে। খুব ইম্পর্টেন্ট, ভাইটাল ইম্পর্টেন্ট, অবশ্যই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে মেজর ক্যালকুলেশন করে হচ্ছে সেলের ভ্যালুর উপর বেস করে, আর ক্যালকুলেটেড কলাম কাজ করে রো বাই রো ক্যালকুলেশন করে। ওকে ফাইন, আমাদের 2 নাম্বার পয়েন্ট, টেবিল বেস ক্রিয়েশন। যখন আমরা ইমপ্লিসিট মেজর বা ক্যালকুলেটেড কলাম করলাম তখন এটা টেবিলের মধ্যেই তৈরি হলো, অর্থাৎ টেবিলের মধ্যে এটা তৈরি বা টেবিলের মধ্যে উৎপত্তি। কিন্তু যদি আমরা এক্সপ্লিসিট মেজরে যাই তখন সে যে কাজটা করে সেটা হচ্ছে রান টাইম তৈরি করে বা ভার্চুয়াল ক্রিয়েশন করে, অর্থাৎ সেটা শুধুমাত্র তৈরি হয়েছে যখন আমি টেবিলটাতে দিয়েছি তখনই, তার আগ পর্যন্ত এটা ইউজ হয় না। তার মানে সেটা কতটুকু জায়গা তৈরি করেছে, জাস্ট এতটুকু জায়গা তৈরি করেছে। তার মানে সে এই যে জায়গায় রান টাইম অবস্থাতে আমি যখন এটাকে এখানে দিয়েছি তখনই কে আমি শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি, এবং কতটুকু দেখতে পাচ্ছি, এতটুকু জায়গা নিয়ে দেখতে পাচ্ছি। আর সে কি করেছে, সে যেটা করেছে সেটা হচ্ছে এই টেবিলটা ধরে কাজ করেছে, টেবিলের প্রত্যেকটা রো বাই রোতে গিয়ে ক্যালকুলেশন করে এসেছে। তার মানে একটা হচ্ছে টেবিলের রো বাই রো ক্যালকুলেশন করে, অর্থাৎ টেবিলে বসে তার উৎপত্তি হয়। তার মানে যদি এমন হয়ে থাকে যে কথার কথা আপনার এখানে ডাটার পরিমাণ আছে 1 কোটি, তার মানে সে কি করবে, 1 কোটি ডাটার জন্য 1 কোটি রো বেস একটা কলাম তৈরি করবে। যদি ক্যালকুলেটেড কলাম হয় 3টা, তার মানে 3 কোটি সেল সে টেবিলের মধ্যে তৈরি করবে। আর সে এইখানে কি করে, সে এইখানে যেহেতু সামারাইজেশনের কাজটা হয়, সো এইখানে দেখা যাচ্ছে যে আপনার সেই 3 কোটি ডাটা হয়তো আপনি যেটা দেখতে চাচ্ছেন এই অংশটুকুর মধ্যে ততটুকু অংশ শুধু দেখাবে। তার মানে এইখানে আপনার এই যে রিপোর্ট ভিউ বা এই রিপোর্টে বসে বা বলা যায় যে রান টাইমে বসে আপনাকে এই ক্যালকুলেশনটা সে আপনাকে করে দেবে। খুব ভালো। তো এটা যদি হয় তাহলে আমাদের কি হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে হিউজ মেমোরি কনজিউমিং হয়। খুব স্বাভাবিকভাবে যখন আপনার 3 কোটি সেল তৈরি হয় আপনার ডাটার মধ্যে, যদি উদাহরণটা ধরলাম যে 3 কোটি রোতে, সো অবশ্যই 3টা কলামে 3 কোটি, আর যদি একটা কলাম হয় তাহলে 1 কোটি। সো আমাদের এইটার অনুযায়ী যদি আমরা ধরি যে 3 কোটি রো তৈরি হয়েছে, 3 কোটি সেল তৈরি হয়েছে,
এই মেজরটা তৈরি হওয়ার কারণে, বাট এই মেজরটা ইউজ করার কারণে কি তৈরি হচ্ছে, এই মেজরটা ইউজ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে লো মেমোরি কনজিউমিং হয়। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এইখানে আপনি সামারি হিসেবে, এখানে আপনি সামারি হিসেবে ঠিক যতটুকু দেখবেন ততটুকুই শুধু তৈরি করবেন। তার মানে এখানে কয়টা রো তৈরি হচ্ছে, এখানে যদি কথার কথা 3টার জায়গায় যদি 300 রো তৈরি হয়, আপনার সামারিটা যদি 300 রো বেস হয়ে থাকে, তাহলে কি হবে, শুধুমাত্র 300 রো এর ডাটাটা দেখাবে। তার মানে এখানে আপনার প্রচুর মেমোরি লস হচ্ছে, আর এখানে আপনার খুব কম মেমোরি লস হয়। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যখন আপনার এখানে ডাটার পরিমাণটা বেড়ে যাচ্ছে, হিউজ মানে স্পিডের পরিমাণটা একেবারেই স্লো হয়ে যায় বা স্লো স্পিডে কাজ করে তুলনামূলক। যেমনটা আপনারা এক্সেলে যদি কোনো কাজ করে থাকেন, এক্সেলে যেহেতু ঠিক এই পদ্ধতিতে কাজ করে, ইমপ্লিসিট মেজর তৈরি করে কাজ করে, যার জন্য এক্সেলে দেখবেন যে ডাটা একটু বেশি দিলেই সে আসলে খুব বেশি ক্যালকুলেশন করতে পারে না বা তার ক্যালকুলেশন করতে অনেক সমস্যা হয়। এটার ক্ষেত্রে কি হয়, যেহেতু আমাদের এটা সামারাইজেশন অ্যান্সার আসে, সো আমাদের স্পিডটা অনেক হাই থাকে। তার জন্য বলা যায় যে এখানে আপনার আমি লাস্ট যেটা দেখেছিলাম আরো বেশ কিছুদিন আগে, প্রায় 6 মাস আগের ঘটনা, তখন যেটা জানতে পেরেছিলাম প্রায় 3 ট্রিলিয়নস অফ ডাটা নিয়ে কাজ করার মতো ক্ষমতা পাওয়ার BI এর আছে। সো তাহলে বলছেন যে আসলে সে কি পরিমাণ কাজ করার মতো ক্ষমতা রাখে। ওকে, তারপরের উদাহরণে চলে যায় অন টেবিল ইউজেস। আর এটা কি হয়, রিইউজেবল ইন মডেলিং। অর্থাৎ মডেলিংটা সম্পর্কে যদিও আমি এই মুহূর্তে আলোচনা করছি না, মডেলিংটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। আপনার এখানে যদি একাধিক টেবিল থেকে থাকে, হতে পারে 2টা, 10টা, 5টা, 15টা টেবিল থাকতে পারে। সেই টেবিল নিয়ে আপনার রিপোর্টগুলি তৈরি হতে পারে, একটার সাথে আরেকটা রিলেশন তৈরি করে, সেটাকে বলা হচ্ছে ডাটা মডেলিং। তো এই ডাটা মডেলিং এর মধ্যে যতগুলি টেবিল থাকবে, প্রত্যেকটা টেবিলে আপনি এই যে মেজরগুলি তৈরি করেছেন সেগুলিকে ইউজ করতে পারবেন। বাট ক্যালকুলেটেড কলাম শুধুমাত্র তৈরি হবে আপনি যে টেবিলে তৈরি করেছেন। যেমন আপনার টেবিলটা যেহেতু শুধু ডাটা টেবিল, এই টেবিলের সাথে যদি অন্য টেবিলগুলি থাকতো, তাহলে সেই অন্য টেবিলে এই যে 3টা ক্যালকুলেটেড কলাম তৈরি করেছেন সেগুলি আপনি ব্যবহার করতে পারতেন না। মেজর তৈরি করার কারণে আপনার এই ডাটা মডেলিং এর মধ্যে যত টেবিল থাকবে, সেই সমস্ত টেবিলের আসপেক্টে আপনি এই মেজরের ক্যালকুলেশনগুলি বা রিপোর্টগুলি দেখতে পাবেন। পরের উদাহরণে চলে যাই। এভরি টাইম ফরম্যাটিং, অর্থাৎ আমি যখন এটাকে ফরম্যাটটা করলাম, সাপোজ এখানে যে পার্সেন্টেজটা করেছিলাম, এইটা যদি আমি অন্য আরেকটা টেবিল তৈরি করি, এখানে আমি অন্য আরেকটা টেবিল তৈরি করছি, দেখেন এই অন্য আরেকটা টেবিলে কি করলাম, স্টুডেন্টের নাম দিলাম আর দিলাম কি পার্সেন্টেজ অফ অবটেইন মার্কস, পার্সেন্টেজ অফ অবটেইন মার্কস। তো পার্সেন্টেজ অফ অবটেইন মার্কস দেওয়ার ফলে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরকে যদি কোনো ফরম্যাটিং আমরা এখানে ব্যবহার করতাম, আমরা যেহেতু এখানে কোনো ফরম্যাটিং ব্যবহার করিনি, যদি এখানে কোনো ফরম্যাটিং ব্যবহার করতাম, তাহলে যেটা ঘটতো সেটা হচ্ছে আপনাকে সেই ফরম্যাটিংটা বারবার ব্যবহার করতে হতো। কিন্তু মেজরের ক্ষেত্রে যেটা হয়, আপনি যেহেতু মাল্টি টেবিলের ক্ষেত্রেও এই মেজরটা ব্যবহার করতে পারেন, সো এই মেজরের ফরম্যাটিংটা আপনি ঠিক যেভাবে রাখবেন, সেই ফরম্যাটিংটা আসলে সেখানে গিয়েও ঠিক একই ফরম্যাটিং এ আপনাকে অ্যান্সারটা দিয়ে দেবে। এবং আমার কাছে লাস্ট যে ইয়েটা মনে হয়েছে সেটা হচ্ছে লিমিটেড ক্যালকুলেশন। লিমিটেড ক্যালকুলেশন কেন বললাম, কারণ হচ্ছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে এইখানে যে মেজরগুলি আছে বা ইমপ্লিসিট মেজর যেটা আর কি, এই বা ক্যালকুলেটেড কলাম, এই ক্যালকুলেটেড কলামগুলিতে আপনার এইখানে কিছু লিমিটেড অপশন আছে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হয়তো বা 10 11 12টা স্যাম্পল কিছু একটা হবে আর কি, গুনিনি। তো এইটুকু শুধুমাত্র আপনি আপনার ক্যালকুলেশন করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে লিমিটেড ক্যালকুলেশনটা আসলে এই ইমপ্লিসিট মেজর বা ক্যালকুলেটেড কলামে তৈরি করা যায়। বাট এক্সপ্লিসিট মেজরে আপনি ইচ্ছা মতো আপনার রিকোয়ারমেন্ট করতে পারবেন। যেমন আমরা সামনে পরবর্তীতে যখন উদাহরণগুলি দেখব, সমস্ত উদাহরণগুলিতেই আপনি দেখতে পাবেন যে আসলে আমরা আমাদের রিকোয়ারমেন্ট সেই হিসাবে তৈরি করছি। তো এই সবের দিকে তুলনা করে, বিবেচনা করে আমাদের যেটা করা উচিত বা আমরা যেটা করব, আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব যে আমাদের এক্সপ্লিসিট মেজর বা মেজরের মাধ্যমে আমাদের এইখানের যে অ্যানালিটিক্যাল কাজগুলি বা অ্যানালিটিক্যাল ক্যালকুলেশনগুলি, সেগুলি আমরা এই টুলসটা ব্যবহার করে করব।
তো যাই হোক এটাই ছিল মূলত আমাদের এই টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু যে এক্সপ্লিসিট মেজর এবং ইমপ্লিসিট মেজর কি জিনিস সেই বিষয়ে। তো আমি সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন এই বিষয়ে থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।